বৈযোগচিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব তেলেগু লেখক গুডিপাটি ভেঙ্কটচলমের গল্প দোষ গুণ। রাজপুত্রের অভিষেক হবার পর রাজা ও রানী বাকি দিন কটা বেশ আনন্দে কাটাতে লাগলেন। সমুদ্রের ধারে বসে ঠাকুরদা নাতি নাতনিদের গল্প শোনাচ্ছিলেন। কাল রাতে দেখা মগ সম্পদ ছবিরই গল্প। খানিক দূরে মিউনিসিপ্যালিটির কয়েকজন কর্মচারী বসে মন দিয়ে গল্প শুনছিল। সিনেমার গল্পে এদের কোনো আগ্রহই নেই, কিন্তু ঠাকুরদার রসিয়ে গল্প বলার অদ্ভুত ক্ষমতা, তাই এদেরও এত আগ্রহ। ঠাকুরদা নাতি নাতনিদের নিয়ে উঠে পড়লেন। রেডিওতে তখন গান বাজছে। গান শুনতে শুনতে তারা লাফিয়ে ঝাঁপিয়ে উঠছে। ঠাকুরদাও তাদের সঙ্গে তাল দিচ্ছেন। দেখে রঙ্গমের হিংসে হয়, বলে, দেখো আগেকার দিনের লোকেরা কত ফুর্তিবাজ, আমরা এতদিন বাঁচব না, বাঁচলেও ওই বয়সে এত প্রাণশক্তি থাকবে কিনা সন্দেহ। মানুষের জীবন এত বদলে যাচ্ছে কেন? সুরি জিজ্ঞেস করে। হারে কলিযুগ। ননসেন্স। আমাদের অভ্যাস, শহুরে জীবনযাত্রা, মেশিনে ছাঁটাই চাল, মাখনহীন ঘোল, সবকিছুই আমাদের কমজোরি করে দিচ্ছে। এসবের মূলে ওই সরকারি নীতি। বা তা কেন? সরকার তো ঢেকি ছাটা চাল খেতে মানা করেনি। বারণ করেনি ঠিকই, কিন্তু মেশিনে ছাটাই চাল খেতে যতদিন না সরকার বারণ করবে ততদিন লোকে তা খাবেই। আমাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে আমরাই যে আবার চিৎকার শুরু করব। রাশিয়ার লোকেরাও ঠিক এই বলেই চেঁচাচ্ছে, বলছে সরকার তাদের জবরদস্তি আরামে রেখেছে, তাই নয় কি? যাই বলো না কেন, আগেকার দিনই ভালো ছিল। ডেমোক্রেসি, কমিউনিজম, জনশাসন সবই অশান্তি আর উপদ্রবের কারণ। রাজতন্ত্রই ভালো, কারোর কিচ্ছু জারিজুরি চলে না। সে তো ডিক্টেটরই হলো, নয় কি? সবাই ডিক্টেটর হতে চায়। এসবের চেয়ে রাজাই ভালো। মগজমজ শপথেম যেমন দেখালো, সবাই সেজেগুজে আনন্দ আর ফুর্তি করার জন্য রাজা সাজে। শাসন করার সঙ্গে ওদের সম্পর্ক কি? আচ্ছা বলো তো, ওর মধ্যে শপথটা কি হলো? পৌরাণিক গল্পের তো কিছু অর্থ থাকবে। ছেলের অভিষেকের সময় রানীর কত বয়স ছিল? অন্তত পক্ষে 40। রাজার বয়সও 50। এই বয়সে ওদের সুখ স্বাচ্ছন্দ্যেরই বা কি লাভ? সারা যৌবনটাই তো আজে বাজে শপথে কেটে গেছে। হরিশ্চন্দ্র, রামচন্দ্র এরা সবাই সারা জীবনটা যন্ত্রণার মধ্যেই কাটালেন। জীবনের শেষ কটা দিন সুখে কাটিয়েই বা এদের কি লাভ হয়েছিল? যারা আদর্শের পথে জীবন কাটাতে চান তাদের জীবন এভাবেই কাটে। হয়তো কাটে। তাদের জীবনে কিছুটা সুখ দেখিয়ে লেখক আমাদের চোখে ধুলো দিতে চান। এমন অনেক লোক আছেন যাদের জীবনের শেষ কটা দিনও সুখে কাটে না। যারা কোনো একটা আদর্শ নিয়ে জীবন কাটাতে চান, এই আদর্শের জন্য তাদের সারাটা জীবনই সংগ্রাম করতে হয়। আর এই পরম দুঃখ ভোগটাই পরম আনন্দের। ওদের মনে মহৎ কাজের একটা তৃপ্তিও থাকে। কিন্তু এমন অনেক সাধারণ লোক আছে যাদের জীবনটা দুঃখের মধ্যেই কাটে। এর জন্য দায়ী আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। আসলে এই দারিদ্র্য সকল দুঃখের মূল। তাহলে এই হত্যাকাণ্ড, অত্যাচার আর সততা কেন? এটাই অদৃষ্ট। আমরা কোনো যুক্তি যখন দেখাতে পারি না, কিছু বুঝতে পারি না, নিজের অজ্ঞানতাকেও স্বীকার করি না, তখনই আমরা এই কথা বলি। কেউ কেউ বলে সবই তার ইচ্ছা, আর কেউ কেউ বলে অদৃষ্ট। এইভাবে জীবনের সমস্যাকে আমরা স্বীকার করে নিই। শুধু সমস্যাই নয়, সব অন্যায়, সব স্বার্থবিরোধী বিধান আর এই ধরনেরই যত কিছু নিয়মকানুন সবই ভগবানের নামে চালায়। ঠিক এই জন্যে রাশিয়াতে ভগবানের কোনো অস্তিত্ব নেই। আমি একটা ঘটনা জানি, তবে বলি, শুধু আপনাদের মতামত দেবেন। জনের মামা ডাক্তার জোসেফ বললেন। এতক্ষণ ইনি চুপচাপ বসেছিলেন। 4 বছর আগেকার কথা। তখনও রিটায়ার করিনি। সামনের ওই হাসপাতালে কাজ করি। আমার ওয়ার্ডের সামনে সবসময় একটা বুড়ি দাঁড়িয়ে থাকতো। কাদারও ক্ষমতা ছিল না বুড়ির, তাই দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সারাক্ষণ বিড়বিড় করত। ডাক্তাররাও সবসময় হাসপাতাল নিয়েই ব্যস্ত। এই ধরনের হতভাগাদের আকছাদ দেখে দেখে এদের গা সওয়া হয়ে গেছে। এদের অবস্থা যত মর্মান্তিক হোক, ডাক্তাররা মোটেই বিচলিত হতেন না। সবকটা রুগীই মরো। জমের সঙ্গে লড়াই করে এদের বাঁচাতে হয়। কারোর মাথা ফাটা, কারো পা ভাঙ্গা, কারো নাড়ি ভুড়ি বেরিয়ে এসেছে, সবার একরা। ডাক্তারবাবু আমার কথা শুনুন,
এই যে আমাকে আগে দেখুন, একসঙ্গে সবাই ডাকতে থাকে। ওদের ডাকে বিচলিত হলে কাজ করা অসম্ভব। বড় বড় হাসপাতালে আরও বিপদ। রুগী তো আছেই, তাদের সঙ্গে আবার আত্মীয় স্বজনরা এসে চেঁচামেচি কান্নাকাটি জুড়ে দেয়। দরকার তো সবারই। ডাক্তারের যদি একটু দয়া মায়া থাকে তো কথাই নেই। নিজের ওয়ার্ড তো আছেই, অন্য ওয়ার্ডের রোগীরাও বিরক্ত করে। খিদে যারা মরতে বসেছে তাদের ওষুধ দিয়ে কি লাভ? সে কথা থাক। কাজে ব্যস্ত থাকায় এই বুড়ির কথা প্রায় ভুলেই গেছিলাম। মনের কোণে একটা আবছা ছায়া ছিল। নার্সদের একদিন এই বুড়িটাকে নিয়ে কথা বলতে দেখে জানতে চাইলাম, বুড়িটা কে? শুনলাম আমাদের ওয়ার্ডের এক রোগীর মা। ফুসফুসে ফোড়া হয়, তার অবস্থা খুবই খারাপ। রোগীর বয়স প্রায় 40। ওই বুড়ি ছেলের কাছে গেলেই ছেলে ওকে গালমন্দ করে, ঘর থেকে বার করে দিতে বলে। তাই সে ঘুমোলে বুড়ি এসে ছেলেকে দেখে আর চোখের জল ফেলে, বাকি সময় বাইরে দাঁড়িয়ে থাকে। শোনার পর মনটা আমার খারাপ হয়ে গেল। বিকেলে বুড়ির সঙ্গে কথা বললাম। কেঁদে কেঁদে বারবার মিনতি করলো ওর ছেলেকে যেন বাঁচিয়ে তুলি। এরকম পরিস্থিতিতে ডাক্তারের কি করা উচিত? মিথ্যে আশা দিয়ে ওকে সান্ত্বনা দেবে, না সত্যি বলে ওর মনকে আঘাত করবে? কোনটা যে ঠিক 40 বছর ডাক্তারি জীবনে আজও আমি তা বুঝে উঠতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, তোমার ছেলে তোমার ওপর এত চটা কেন? শুধু বললে, অদৃষ্ট। ওর ছেলেকে প্রশ্ন করি, তোমার মা তোমার জন্য এত কান্নাকাটি করে, অথচ তুমি অত রেগে যাও কেন? যতই মনের গরমিল থাকুক, এই সময় কথা বলা উচিত। ওর স্বভাব খারাপ, ওর কথা আমার কাছে পারবেন না। এমন কি করেছে যে তুমি ক্ষমা করতে পারো না? হাজার হোক তোমার মা তো। মা? আমার মা? অন্য সব কিছুরই ক্ষমা আছে। ও আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। ও যে কাজ করেছে তার জন্য গত 40 বছর ধরে আমি শুধু অনুশোচনায় মরে যাচ্ছি। শুধু ভেবেছি কেন ওর গর্ভে আমি জন্মালাম। ওর কথা আমার কাছে বলবেন না। রুগীটার জন্য আমার কোনো সহানুভূতি হলো না। হতে পারে ও যা বলছে সবই ঠিক, কিন্তু বুড়ির ওর জন্য যে বেদনা, যে ভালোবাসা, সেটাই তো সত্যি। রুগীকে দেখেও বদমাইশ মনে হয় না। সে একা, স্ত্রী পুত্র নেই, শিক্ষিত, সংস্কারাচ্ছন্ন, কাকে কি বলবে? মা বাপের স্নেহ ভালোবাসা নিঃস্বার্থ। ছেলে মেয়েদের মনে কৃতজ্ঞতাবোধ থাকতে পারে, ভক্তি শ্রদ্ধাও থাকতে পারে, কিন্তু ভালোবাসা নয়। আমাদের কেউ ক্ষতি করলে তা আমরা চিরকাল মনে রাখি, কিন্তু অন্যের ক্ষতি করলে তা একেবারে ভুলে যাই। এই আক্রোশ, প্রতিহিংসার ভাব সংসারকে বিষিয়ে দেয়। সংসারে স্নেহ, মমতা, দয়া ও ক্ষমা আছে বলেই আমরা বেঁচে থাকতে পারি। রাতারাতি রুগীর চেয়ে রুগীর মার ওপর আমার সহানুভূতি জাগলো, যদিও জানি ওই বুড়িকে কেউই শ্রদ্ধা করে না। ছেলে আর ছেলের প্রাণ ভিক্ষা ছাড়া বুড়ির মনে আর কোনো চিন্তা ছিল না। যে কেউ প্রশ্ন করুক, যা কিছু প্রশ্ন করুক, বুড়ির কিন্তু সেই এক কথা, ওকে সারিয়ে দাও বাবা, ওর প্রাণ ফিরিয়ে দাও। তোমার নাম শুনলে তো সে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। এমন ছেলে মরল বা বাঁচলো তাতে তোমার কি? একদিন অধৈর্য হয়ে বুড়িকে বলেই ফেললাম। কোনো জবাব দেয় না। ছেলের ওপর ভরসা করে যে ও দিন কাটাচ্ছিল তাও নয়। বুড়ি কারুর বাড়ি কাজ করে নিজে পেট চালায়, এখন সে কাজও ছেড়ে দিয়েছে। হাসপাতালে বুড়ি যেন পাপের প্রায়শ্চিত্ত নিজেই করছে। এই ঘটনার 2 দিন পরে আমি একদিন ছুটি নেই। বাড়িতে গেস্ট আসার কথা। গেস্ট আসবে বলে ছুটি নিলে কেন? রঙ্গম প্রশ্ন করে। তাতে তোমার কি? ছুটি নিয়েছিলাম শুনে রাখো, গল্প শোনো। খালি তো বুড়ির কথাই বলো, একটু নিজের জীবনের কাহিনীও শোনাও না আঙ্কেল। জন হাসতে হাসতে বলে। অতিথি স্ত্রী না পুরুষ? সুরি কৌতূহল চাপতে পারে না। স্ত্রী আমার শাশুড়ি, প্রায় 20 বছর হলো মারা গেছেন। টেম্পোরারি শাশুড়ি বোধহয়। বাকি গল্পটা শুনবে নাকি? ডাক্তার চটে উঠলেন। শুনবো না কেন, বলে যান। কিন্তু অতিথি এলেন না, বেচারি। সেদিন রুগীদের যা হাল হয়েছিল তা একমাত্র ঈশ্বরই জানেন, সুরি বলল। নার্সরা কি ছিল না ডাক্তার? তাহলে আমি চলি, ডাক্তার হেসে পড়লেন। আচ্ছা, বক বক করবো না, বলুন। সেদিন বাড়িতে আমি একলা, এটাই মোদ্দা কথা। চুপ করে গল্প শোনো। বাড়িতে বসে বসে বিরক্ত হয়ে হাসপাতালে যাই। বারান্দায় একটা চেয়ার টেনে নিয়ে তাতে পা এলিয়ে দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকি। বারান্দার ওদিকটায় 2 জন নার্স ও 3 জন ছাত্রের কথাবার্তা কানে এলো। আমার মতোই ওরা সেদিন গল্প করছিল, গুছিয়ে ওদের গল্পটাই বলছি। জোকের মতো যে তোমার পিছু নিয়েছিল ওটা কে? ছাত্র ভেঙ্কটপ্পা জানতে চায়। আমাদেরই গাঁয়ের লোক, শ্রীনিবাস বলে। তোমার বয়স কত? ভেঙ্কটপ্পার প্রশ্ন। অত শত জানি না, ওর ছেলে আমার দাদার ক্লাস ফেলো।
কে যেন বলেছিল ওর অতীতটা বড় রোমান্টিক ছিল। কথাটা শুনতে পেয়ে আমি কান খাড়া করলাম। পুরনো ছেঁড়া ক্যানভাসের পর্দার মধ্য দিয়ে সকালবেলা সূর্যের আলোয় আমি ওদের আবছা আবছা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাই তুমি ওর সঙ্গে অত কথা বলছিলে? আমি নই, আমার বাবা। শুনেছি ওর জন্য অনেক চেষ্টা চরিত্র করেছেন। তা তো বুঝলাম, কিন্তু তোমার জন্যও কি করেছে বলো তো দেখি। ওর ছেলে এই ওয়ার্ডে আছে। কে? ওই 21 নম্বর রোগী? বুড়ি কত যে কাঁদে, ইংরেজিতে কথা বলার চেষ্টা করে, নার্স বালম্মা বলে। ওষুধপত্রের নাম ছাড়া বালম্মা বেশ ইংরেজি জানে। ঠিক আছে, মা হয়েছে বলে। রুগী ওর সঙ্গে কথাও বলে না, তাকায়ও না, কথা শুনলে চটে ওঠে, বলম্মা বলে। ও তোমাকে গালিগালাজও করে, বলে তোমার মুখ দর্শনও করতে চাই না। হ্যাঁ ভাই শ্রীনিবাস, তুমি তো বলেছিলে ও তোমার গায়ের লোক, ওর অতীতও খুব অদ্ভুত। তা তুমি কিছু জানো নাকি? কিছুই জানি টানি না, অনেকদিন হলো ওরা আমাদের গা ছাড়া। চলো যাওয়া যাক। তৃতীয় ছাত্রটি নিজের ঘড়ির দিকে তাকায়। আরে এত তাড়া কিসের? তৃতীয় নার্স এলিজাবেথ ছাত্রটির দিকে আর চোখে তাকিয়ে বলে। পুরুষগুলো মুগ্ধ হয়ে ওদের পিছু পিছু কেন যে ঘোরে না, নার্সরা তা বুঝতে পারে না। সিনেমা থিয়েটারে হাত ধরে বসে থাকলেও আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে মুখের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিতে হয়। ওদের বেশভূষা দেখে একবার ওদের খুব কাছে এলে জীবনের মতো আর আসতে ইচ্ছে করে না, দূরে দূরে থাকতে হয়। তুমি বলছো তারা কিসের? আজ অপারেশনের দিন, থিয়েটারে পৌঁছতে 1 মিনিট দেরি হলে ওই নাপিত ডাক্তার রোগীর জায়গায় আমাকেই টেবিলে শুইয়ে দেবে, শ্রীনিবাস বলে। ছাত্র 3 জন চলে যাওয়ায় নার্স দুটি সেলাই হাতে গল্পগুজব করে। গাছপালার পরশ নিয়ে মৌমাছির মনে শিহরণ জাগিয়ে আপন মনে বয়ে চলেছে সমুদ্রের ঠান্ডা হাওয়া। এদের মনে কোনো অনুভূতি নেই। দেয়ালে স্নিগ্ধ স্বচ্ছ জলের প্রতিবিম্ব, তাও এদের মনে রেখাপাত করে না। গতরাতে হেড নার্সের ঘরে পোলাও পৌঁছেছিল। সেটা বকশিস না অন্য কিছু তা নিয়ে আলোচনা চলছিল। এই পোলাও এসেছিল এক পুলিশ ইন্সপেক্টরের কাছ থেকে। আলোচনা ক্রমে নিচু ধাপে নামে। পুলিশ ইন্সপেক্টরও এই 40 বছরের নার্সকে রোজ আরাম করে এক খাটে শুতে দেখার কল্পনাও। তারপর এই পুলিশ ইন্সপেক্টরও 40 বছরের নার্সের মধ্যে কি ঘটনা ঘটেছিল তাও বর্ণনা করতে এরা পিছপা ছিল না, কিন্তু একেবারে নগ্ন অশ্লীল বলে মুখে আটকে যায়। ওয়ার্ড থেকে বেরিয়ে এসে ডক্টর কামেশ্বর রাও বলেন, আপনারা এখানে বেশ আরামে বসে আছেন, ওদিকে যে 12 নম্বর রোগীর মুখ থেকে রক্ত উঠছে। তা আমরা কি করব? ওষুধ দিন, রক্ত বন্ধ হয়ে যাবে। দিচ্ছি তো, কিন্তু সবসময় তো কারো না কারোর কিছু না কিছু বেরুচ্ছে। আমরাও তো মানুষ, আপনাদের আর কি। 2 কলম লিখে দিয়ে বাড়ি গিয়ে আরাম করে তাস খেলবেন। গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছেন তা নিশ্চয়ই আপনারা শুনেছেন। হ্যাঁ, খুব মন দিয়েই শুনেছি। তারপর রেডিওতে শুনেছি, খবরের কাগজে পড়েছি। মন্ত্রীমশাইয়ের ভাষণের ওপর হেড নার্সও এক লম্বা চড়া ভাষণ শুনিয়েছেন। এর আগে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনিও এই একই কথা বলেছিলেন। ভবিষ্যতে যিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন তিনিও এই একই কথার পুনরাবৃত্তি করবেন। আমরা যখন মন্ত্রী ভাতার কথা বলি তখন সব চুপচাপ, কোনো কথা নেই। মলম্মা বলে চলে, বলেন রুগীরাই আমাদের ছেলে মেয়ে। দূর পাগলি, জানিস না আমাদের মন্ত্রী মশাইয়ের 11টি ছেলে মেয়ে? এলিজাবেথ টিপ্পনি কাটে। আচ্ছা, ধরেই নিলাম রুগীরা আমাদের ছেলে মেয়ে, আর ছেলে মেয়েদের বাপ ডাক্তাররা, বলে এলিজাবেথ হেসে ফেলে কামেশ্বরার দিকে তাকিয়ে। সরকার এরকম যদি একটা জারি করে, বালম্মা হাসতে হাসতে মন্তব্য করে, মাগ্গি ভাতা বাড়ানোর কথা বললেই পয়সা নেই, কিন্তু ওষুধের ইনডেন্ট নিয়ে 2 লাখ টাকার যে মামলাটা তার কি হলো? কাকে জিজ্ঞেস করছো? অন্তত ইতিমধ্যে দেখতে পায় 3 জন ছাত্র দৌড়তে দৌড়তে আসছে। আচ্ছা, এত তাড়াতাড়ি অপারেশন হয়ে গেল? আজ শুধু একটা অপারেশনই করেছেন। কেন? তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্যে। এত তাড়া কিসের? ওর ওই যে গেস্ট ইংল্যান্ড থেকে এসেছে, নিউজ প্রিন্ট এজেন্ট, যে ওর স্ত্রীর সঙ্গে গেস্ট একা থাকবেন এটা মোটেই ওর পছন্দ নয়, তাই সবার উপরই আজ ঝাঁচিয়ে উঠছেন। একজন যার অপারেশন হয়েছে সে পেশেন্ট শুনলাম মরে গেছে। একেই বলে কপাল। হাসপাতালে আবার কপাল কি? বাড়িতে যেমন কপাল ছিল কে জানে। আচ্ছা ডাক্তার, এই ওয়ার্ডের 21 নম্বর পেশেন্ট সম্বন্ধে আপনি কিছু জানেন? ও তো আমাদেরই গায়ের লোক, তাই না? শ্রীনিবাস জিজ্ঞেস করে। 21 নম্বরের বিষয়ে কিছু জানি না, তবে মা বেটাই মোটেই বনে না। সেসব কিছু জানি না, কিন্তু ওর মার কেসটা মেডিকেল পয়েন্ট থেকে খুব ইন্টারেস্টিং। যদি শুনতে চান তো বলতে পারি। হ্যাঁ বলুন।
বেলা 1টার আগে তো খাবারের কোনো তাড়া নেই। ওয়ার্ডের রোগীগুলোকে ভগবানের নামে ছেড়ে দিয়ে কামেশ্বররাও বলতে শুরু করলেন। আমি তখন হাই স্কুলে পড়ি। আমাদের ক্লাসে কনকয়রা বলে একটা ছোট ছেলে ছিল, ক্লাসের সেরা ছাত্র। মা বাপ খুব গরিব। হঠাৎ একদিন সে জ্বরে পড়ল। জ্বর ক্রমশ বাড়ছিল। গায়ে তখন একটা মাত্র ইংরেজ ডাক্তার, গায়ের হাসপাতালও এক মুসলমান ডাক্তার। তিনি ওষুধ দিলেন, কিন্তু পরের দিন কনকয়া অজ্ঞান হয়ে পড়ল। ডিলিরিয়াম শুরু হয়ে গেল। এমনি একটু জ্বরেই ও ভুল বকত। সাধারণত ভালো ছেলেরা যেমন নার্ভাস প্রকৃতির হয়, সেও তেমনি। আমরাও আমাদের মাস্টার মশাই সকাল বিকাল ওর খোঁজ খবর নিতাম। আমাদের হেডমাস্টার মশাই ডাক্তারকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে ওর সেপ্টিসিমিয়া হয়েছে, শিগগিরই ভালো হয়ে উঠবে। পরদিন জ্বর আরো বাড়ল। গায়ে সবাই হয়রান। গরিব ছিল বলে কনকয়া পালা করে এক একজনের বাড়ি খেত আর বাড়ি বাড়ি ঘুরে টাকা জোগাড় করে স্কুলের মাইনে দিত। ওর বাবা ওই গায়ের পুরোহিত ছিল। বাপ বেটাকে সবাই ভালোবাসত। সবাই ভয় পেয়ে কবিরাজ গোপয়াকে ডেকে আনলো। রোগীর নাড়ি টিপে কবিরাজ বললেন, এটা দোষগুণ ব্যাধি। এর একটাই ওষুধ। যে স্ত্রীর সঙ্গে সহবাসের সময় এই দোষগুণের ব্যাধি হয়, তার উরুত থেকে রক্ত নিয়ে রোগীর চোখে লাগালে রোগ ভালো হয়ে যায়। কবিরাজের এই কথা কেউ মানতে রাজি না। কনকয়া ছেলে মানুষ, দেখতে বিশেষ ভালো না, মুখে বসন্তের দাগ, পড়াশোনা ছাড়া আর সে কিছুই জানে না। তখনকার দিনে বিশেষ করে আমাদের মতো ছোট গায়ে বিলিতি ওষুধকে একটু যেন সন্দেহের চোখে দেখত। সন্দেহের নজরে দেখা মানে? এলিজাবেথ বুঝতে না পেরে প্রশ্ন করে। মানে দোষগুণ স্ত্রীলোকের সংস্পর্শে এলে হয় না। আর ওটাই বা কি? অসুস্থ অবস্থায়। কিন্তু মেডিকেল বইয়েতে এ বিষয়ে কোনো কিছু লেখা নেই। ইংরেজি বইয়েতেও নেই। কিন্তু আপনি কি এটা বিশ্বাস করেন? সেইটাই তো আসল কথা। গল্পটা শুনে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন। আগে গল্পটা শুনুন। না হয় নির্দোষ ধরে নিলাম, কিন্তু কে বলতে পারে ওকে কবে কোন ডাইনি ভুল রাস্তায় টেনে নিয়ে গেছে? কে জানে কার মতিভ্রম হয়েছিল, মিষ্টি কথায় কিংবা পয়সা দিয়ে ফাঁসিয়েছে। সবাই ভাবতে থাকে। মুসলমান ডাক্তারকে এ কথা জানালে তিনি তেড়ে বললেন, ননসেন্স, দোষগুণ নামে কোনো রোগই নেই, এসব বাজে কথা ছেড়ে দাও। ডাক্তারের এই কথায় গায়ের লোকেরা ডাক্তারের উপর বিশ্বাস একেবারে হারালো। এদের এখন একটিমাত্র চিন্তা, স্ত্রীলোকটি কে? ও স্ত্রীলোকটি কে? সারা গায়ে শোরগোল পড়ে গেল। খবরের কাগজে গভর্নর জেনারেলকে গুলি করে মারার খবরে যত না সেন্সেশন হয়েছিল, তার চেয়ে বেশি হলো এই ব্যাপারে। রুগীকে জিজ্ঞেস করার উপায় নেই, কেননা সে বেহুশ। তাহলে খোঁজটা পাওয়া যাবে কি করে? গায়ে শার্লক হোমসের মতো কেউ ছিল না, সবাই ডিটেকটিভ। শেষ পর্যন্ত গায়ের বাইরে কুড়ে ঘরে যে নাগিটা থাকতো, সবাই তাকে সন্দেহ করলো। মাঝরাতে সবাই নাগির কুড়ে ঘরে গিয়ে হামলা করলো। লোকেদের ধারণা, নাগি ছাড়া গায়ের আর সব স্ত্রীরাই পতিব্রতা। সবারই মনে ভয়, নাগিকে এরকম ভাবে হামলা না করলে গায়ে সব মেয়েদের ওপরই সন্দেহ আসবে। কনকয়ার গায়ের সব স্ত্রীলোকদের সঙ্গে, বিশেষ করে বিধবাদের সঙ্গে বেশ মেলামেশা ছিল। কেউ চুল আঁচড়ে দিত, কেউ বা ওর জামা সেলাই করে দিত, আবার কেউ আদর করে গালে চুমু খেত। সবাই আতঙ্ক বাসটা তার ঘরে না পড়ে, তাই সবাই মুক্ত কণ্ঠে স্বীকার করে নিল যে তাদের স্ত্রীরা সবাই পতিব্রতা। আর সবাই মিলে নাগির কুড়েতে ধাওয়া করলো। না জানি সেদিন নাগির কি অবস্থা হতো। নাগির সৌভাগ্য যে রামন্না মদে চুর হয়ে নাগির ঘরে শুয়েছিল। চেঁচামেচি শুনে বটি হাতে রামন্না বেরিয়ে আসে। এসো, কে কত বীরপুরুষ দেখি, এগিয়ে এসো। ওর এই চিৎকার শুনে সবাই ঘরে ফিরে গেল। সবাই ভাবল নাগির ওপর তাদের সন্দেহ ভিত্তিহীন। একে একে সবাই বাড়ি ফিরে গেল। বাড়িতে কনকয়ার মা বাপ মহা দুশ্চিন্তায় পড়লেন। কনকয়াই জ্বর আসা থেকে শারদাম্বা বলে ভুল বকছিল। শারদাম্বাকে গায়ে সবাই সাক্ষাৎ দেবী মনে করত, রূপে গুণে আদর্শ গৃহিণী, ভালো ঘরের মেয়ে। তার একমাত্র ছেলে কনকয়াদের দুঃসম্পর্কের আত্মীয়। হাই স্কুলে পড়া আরম্ভ করাতে কনকয়া সপ্তাহে 3 দিন ওদের ওখানেই খেত। টাকা পয়সাও বেশ কিছু পেত। তার সামনে পরপুরুষের নাম করার সাহস কারোর ছিল না। যমরাজও না, এমনই সীতার অগ্নি পরীক্ষা যিনি করিয়েছিলেন, সেই রামচন্দ্রেরও না। কথাটা কনকয়ার মা বাপের মনে ধরে না। শারদাম্বা তো সাক্ষাৎ ধর্মাবতার, গায়ে সবাই তাকে মা বলে ডাকে। গোড়ায় ওর মুখে শারদাম্বার কথা শুনে সবাই ভেবেছিল যে ওর চিকিৎসার ত্রুটির কথা মনে করে ও শারদাম্বার কথা স্মরণ করছে, অথবা শারদাম্বা ওর কাছে থাকলে ওর কষ্টের লাঘব হবে। শারদাম্বা কনকয়াকে 2 বার দেখতে এসেছিলেন, কান্নাকাটি করে চলে গেছেন।
তার বাড়িতে নবরাত্রির পূজা ও ব্রাহ্মণ ভোজন চলছিল বলে তিনি কনকয়াকে দেখার জন্য খুব বেশি আসতে পারছিলেন না। তা না হলে অষ্টপ্রহর এখানেই বসে থাকতেন। ওর ভাবনা চিন্তা দেখে লোকে আশ্চর্য হয়ে যায়, ভাবে কত করুণা ওর। কবিরাজের দোষগুণ রোগ নির্ণয় আর কনকয়ার অহরহ শারদাম্বা শারদাম্বা ভুল বকায় কনকয়ার মা বাপেরা একবার ভাবলেন, যদি শারদাম্বার মতো পাওয়া যায় তো ওর রক্ত দিয়ে ছেলেকে বাঁচাবার শেষ চেষ্টা করা যেতে পারে। কিন্তু শারদাম্বার কাছে একথা কে পারবে? নিরুপায় হয়ে জ্বরে বেহুশ ছেলেকে নাড়া দিয়ে মা জিজ্ঞেস করেন, বাবা সোনা আমার, তুমি বারবার শারদাম্বার নাম কেন করছো? কি হয়েছে বাবা, খুলে বলো, আমরা কাউকে বলবো না। কিন্তু বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো সাড়া মিলল না। বেহুশ ছেলে হয়তো কিছুই শুনতে পেল না, কিংবা জবাব দেবে না বলেই দিল না। জ্বর ক্রমশ বাড়ছে। 24 ঘন্টা আর কাটবে কিনা সন্দেহ। হতাশ হয়ে মা ভোর হতেই শারদাম্বার খিড়কিতে গিয়ে বসে পড়ল, শারদাম্বার আসার প্রতীক্ষায়। আরে আপনি? আমি ভেবেছিলাম অন্য কেউ। কনকয়রা কেমন আছে? কি আর বলবো মা, গোপয়া বলেছে আর কোনো আশা নেই। কাল পরশু। সে কেঁদে ফেলে। শারদাম্বা ওকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। কনকয়ার মা চট করে শারদাম্বার পা দুটো জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলে, মা আমার ছেলেকে ফিরিয়ে দাও মা। শারদাম্বা হকচকিয়ে যান। তাকে হাত ধরে তুলে বলেন, কি করব বলো, ভগবান ভরসা, তাকেই ডাকো, চিন্তা করো না, আমিও ওকে আবার দেখতে যাব। এমনভাবে শারদাম্বা কথাগুলো বললেন যেন তিনি কিছুই জানেন না। সে কথা বলছি না মা, একমাত্র আপনি আমার ভরসা, আমার একটিমাত্র সন্তান। একেও যদি হারাই তাহলে কি নিয়ে বেঁচে থাকবো? বলেই সে হাউ হাউ করে কেঁদে উঠল। আমি কি করতে পারি বোন? আমি তো তোমাদেরই মতো একজন মানুষ, দেবতা তো নই। ঠাকুরের সিঁদুর দিচ্ছি, নিয়ে যাও, ঈশ্বর দয়াময়, তোমার ক্ষতি করবেন না, ধৈর্য ধরো। এমনি জড়াজড়ি হলে তো কিছুই ভাবনা ছিল না, ওষুধ দিলেই সেরে যেত। কিন্তু লোকে বলছে এই দোষগুণ জ্বর, না জানি কে আমার এই উপকার করলো। গুপয়া কে? ও জানেই বা কি? তুমি বিলিতি ওষুধ বন্ধ করে দিলে কেন? পয়সার দরকার তো আমার কাছ থেকে নিতে পারতে। দোষগুণ? ঝাঁটা মারো ওর মুখে। একরত্তির ছেলে, তার আবার দোষগুণ? লোকে শুনলে পাগল বলবে। তোমরা এসব বিশ্বাস করলে কি করে? না মা, এ তো দোষগুণই। লক্ষণ তো সবই সেই রকম। অন্য কোনো জ্বর হলে এত ভাবনার ছিল না। তাহলে গোপয়া ওকে সারিয়ে তুলছে না কেন? ঠিক করবে কি করে? তার জন্য ওষুধের তো দরকার। কে এমন স্ত্রী লোক আছে নিজের ভুল স্বীকার করে আমার ছেলেকে বাঁচাবে, আমার কুল রক্ষা করবে? শারদাম্বা ওকে অনেক কিছু শোনাবেন ঠিক করেছিলেন, কিন্তু নিজের মান নিজের কাছে। অপমানের ভয়ে কিছু বললেন না। কনকয়াকে জিজ্ঞেস করনি? জিজ্ঞেস তো করেছি, কিন্তু ও তো বেহুশ। এরপর সাহস করে বলল, যখন থেকে জ্বর হয়েছে তখন থেকে ওর মুখে ওই একটা কথা, শারদাম্বা। একটু থেমে আবার বলে, যখনই জিজ্ঞেস করি না কেন ও শারদাম্বার নাম করে। বড় ভালো ছেলে, বেচারা আমার কথা শুনতো, যখন যা বলতাম মন দিয়ে করত, বলে শারদাম্বা চোখ মুছতে থাকেন। কনকয়ার মা আর স্থির থাকতে পারলেন না। কাজ হাসিল করার জন্য বলেন, ও তো বারবার বলে, শারদাম্বাজি আমাকে কষ্ট দিও না, আমি কিচ্ছু জানি না, আমি সেরকম ছেলে নই। হ্যাঁ, এবার আমার মনে পড়েছে, 3-4 দিন আগে আলমারিতে আমি 6টা টাকা রেখেছিলাম, পরে খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম বোধহয় ওকে কিছু কিনতে দিয়ে পরে ভুলে গেছি। সেই কথাটাই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, বোধহয় সেটাই ওর মাথায় ঘুরছে। কত সরল ওর মন। আর কোনো আশা নেই দেখে নিরুপায় হয়ে কনকয়ার মা বলে, পাপ পুণ্য ভগবানই জানেন মা, আপনাকে সব কথা খুলে বলতে আমার মুখে আটকাচ্ছে। যত সতীসাধী নারী হোক না কেন, কখন মনে কি ভাব আসে বলা শক্ত। আপনার রক্ত দিয়ে আমার ছেলের প্রাণ বাঁচাতেই হবে, সে শুধু আপনার নাম করেছে। শারদাম্বা এমন ব্যবহার করলেন যেন তিনি কিছুই বোঝেননি। আমার রক্ত নিয়ে কি হবে? হাসপাতালে ডাক্তাররা কি ওকে রক্ত দিতে বলেছে? না মা, এটা হচ্ছে দোষগুণ জ্বর। শারদাম্বার কাছে এবার ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ভীষণ চটে ওঠেন। কি বললে? একই ধরনের কথা। সূর্যোদয়ের দিকে তাকিয়ে থেকে কনকয়ার মা বলল, যত ভালো লোকই হোক না কেন, মাঝে মাঝে তাদেরও ভুল হয়। আমি আপনাকে কোনো দোষ দিচ্ছি না, আপনার কাছে শুধু আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। তখন ওর কথা শেষ হয়নি। শারদাম্বা ফেটে পড়লেন, আর কথা বাড়াসনি, বেরো এখান থেকে। আচ্ছা, তাহলে এই কথা? তোরা আমাকে এই ভেবেছিস? কনকয়া যেমন তোর ছেলে তেমনি আমারও। যা, যা এখান থেকে, এক্ষুনি যা। আর কাউকে এ কথা বলিসনি। তোর কি মাথা খারাপ হয়েছে?
এখন সোজা বাড়ি যা, যা যা, আর কেউ যদি শোনে তোর গায়ে থুথু দেব। এই বলে ওকে বাড়ির বাইরে বার করে দিয়ে শারদাম্বা ভেতরে চলে যান। সেদিন সকাল থেকে গায়ে সবাই কনকয়ার বাড়ি যাওয়া ছেড়ে দিল। সবার আতঙ্ক কাকে দেখে কার নাম করে বসবে। মেয়েরা তো ওদিকে একেবারেই মারাতো না। বিকেল নাগাদ কনকয়ার অবস্থা আরো খারাপের দিকে গেল। মা বাবা আশা ছেড়ে দিল। মাঝরাতে ওরা দুজনে শারদাম্বার বাড়ির সামনে গিয়ে গালিগালাজ শুরু করে দেয়। তুই আমার ছেলের প্রাণ নিয়েছিস, কুলখাকি, বেশ্যা, ইত্যাদি ইত্যাদি। সাদাসিধে ভালো মানুষ শুধু কি আমার ছেলেকেই পেলি? এতই যদি কাম জেগেছিল তো কোনো পুরুষের কাছে গেলি না কেন? কুলিমজুর জন্তু জানোয়ার তো ছিল। আরো অনেক কিছু বলতে লাগলো। শারদাম্বার স্বামী দরজা খুলে ব্যাপারটা কি জানতে চাইলেন। কনকয়ার মা বাপ ওর পা জড়িয়ে ধরল। পেছনে কবিরাজ গোপয়া ছিল। শারদাম্বা কিন্তু ঘর থেকে বেরুলেন না। শারদাম্বার স্বামী এদের কথা এতটুকুও বিশ্বাস করলেন না। নিজের স্ত্রীর প্রতি অবিশ্বাস ও সন্দেহ জাগলেও এমনকি আহাম্মক আছে যে তা বাইরে প্রকাশ করবে? ঘরের ভেতর গিয়ে ব্যাপারটা কি স্ত্রীকে জিজ্ঞেস করলেন। এ কি, তুমি পাগল হলে নাকি? ওরা তো পাগলামি করছে। ওদের উত্তম মধ্যম দিয়ে ফেরত না পাঠিয়ে আমাকে কিনা জিজ্ঞেস করছো? মেয়েদের ব্যাপার কে জানে কি ভরসা। যদি কিছুই না হয়ে থাকে তবে এরা তোমায় সন্দেহ করছে কেন? সত্যি হোক বা না হোক, যদি ছেলেটা মরে যায় তো আজীবন তোমার এই কলঙ্ক থেকে যাবে। লাঞ্ছনা অপমান যা হবার তা তো হয়েই গেছে। এখন রক্ত দিতে ক্ষতি কি? ও তো এমনিতেই বাঁচবে না। তোমার রক্ত দেওয়ার পর না বাঁচলে সবাই ভাববে তুমি নির্দোষ। শারদাম্বাকে তার স্বামী বোঝানোর চেষ্টা করে। ছি ছি ছি, এসব কথা তুমি আমার সামনে মুখে এনো না। যদি রক্ত দিই তার মানে দাঁড়াবে আমি দোষ স্বীকার করে নিয়েছি। মুখ পোড়া আমার নাম করছে কেন বারবার? ওকে নিয়ে এরা। সবই তোমার অদৃষ্ট, কি আর করবে ভেবে দেখো। ওদের কথা ছাড়ো, তুমি আমার কথা শোনো, রক্ত দিয়ে দাও। এইভাবে শারদাম্বার স্বামী তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই সে রাজি হলো না। কিন্তু তার স্বামীও জেদ ধরে রইলেন। ধরো না কেন কারো প্রাণ বাঁচাতে তোমার সামান্য এই স্বার্থত্যাগ? পুরাণ থেকে পতিব্রতায় স্ত্রীদের উদাহরণ দিতে আরম্ভ করলেন। রাজার শিবির শরীর থেকে মাংস কেটে দেওয়া আর কর্ণের গায়ের চামড়া খুলে দেওয়ার কথা তিনি স্মরণ করিয়ে দেন। কনকয়ার মা বাপ আর কবিরাজকে দিয়ে শপথ করিয়ে নিলেন এ কথা যেন আর কেউ জানতে না পারে। এতেও শারদাম্বা রাজি হলেন না। তখন কোনো উপায় না দেখে ওর হাত পা বেঁধে ওর উরু থেকে রক্ত বার করে নেওয়া হলো। নিয়ে গিয়ে কনকয়ার চোখে লাগিয়ে দেওয়া হলো। সপ্তাহখানেকের মধ্যে কনকয়া সেরে উঠে স্কুলে যেতে লাগলো। এতটুকু বলে ডাক্তার কামেশ্বর রাও চুপ করলেন। আচ্ছা ডাক্তার, দোষগুণ বলে সত্যি কি কোনো রোগ আছে? ভেক্কটম্মা জিজ্ঞেস করে। সমুদ্রের ওপর মেঘ ছেয়ে গেছে। ফুরফুরে হাওয়া ঢেউয়ের সঙ্গে যেন খেলা করছে। সমুদ্রের দুভাগে ভাগ হয়ে গিয়ে যেন রাস্তা তৈরি হয়েছে। শান্ত স্নিগ্ধ হাওয়া। দোষগুণ রোগ থাকবে না কেন? নিশ্চয়ই আছে, কিন্তু আমাদের বইয়েতে তো কিছু লেখা নেই। একটা কথা বলি, শুনলে পরে পস্তাবে না। যখন তোমরা ডাক্তার হয়ে বেরোবে তখন দেখবে বইয়ের ওপর কিছুদিন পরে আর আস্থা থাকবে না। তা যদি না হয় তবে লোকে তোমাদের বোকা ভাববে। তবে পড়াশোনা কিসের জন্যে? আমাদের কি করা উচিত এই জন্যে। আর আমরা যে কত কম বুঝি তা জানতে। ওই রক্তই তার ওষুধ? এখনো পর্যন্ত এটুকুই জানা গেছে। তাহলে কি করে বুঝবো কোনটা দোষগুণ জ্বর? জানার কি দরকার? মানে, যে বাঁচতে চায় সে দোষগুণ রোগ সারাবার জন্য অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাবে না। এমনি জর্জারি ভেবে যদি আমাদের কাছে আসে, যদি আসে তো রোগী মরবে, তাতে আপনার কি এসে যায়? আপনার ফি আপনি পেয়ে যাবেন। ডাক্তারের বদনাম হবে না? কিছুই হবে না। বলবো রোগীর দিন ফুরিয়ে এসেছিল, আমরা তো আর ভগবান নই যে বাঁচিয়ে দেব। আমাদের দেশের পক্ষে কবিরাজি কি বেশি উপকারী? মোটেই না, কারণ কি করা উচিত বা অনুচিত কবিরাজও জানে না। আচ্ছা, তর্ক থাক। আপনার গল্প কি শেষ হয়েছে না আরো আছে? আমাকে এক্ষুনি গিয়ে দেখতে হবে রুগীটার মুখ থেকে রক্ত ওঠা বন্ধ হয়েছে কিনা। নার্স এলিজাবেথ বলে ওঠে। আর একটু বাকি। তাহলে এত সব ভণ্ডামি ওই সতীসাধীরই কাজ? নার্স বালম্মা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে। এতে আর ভণ্ডামির কি আছে? সবাই যা করে ও তাই করেছে। ও ভাবতেও পারেনি ব্যাপারটা এত দূর গড়াবে। মন্দ কপালটা তো ওখানেই। কিন্তু ওর জন্য তো একটা নিরীহ বালক মরতে বসেছিল। তার বাপ মা কেঁদে কেটে প্রায় অন্ধ হবার জোগাড়, অথচ কি কঠিন হৃদয় ওর। ও মানুষ নয়, ডাইনি। বাইরের লোকের তাই মনে হবে, কিন্তু ওর জায়গায় আমরা যদি নিজেদের বিচার করি তাহলে দেখবে আমরা ওর চেয়ে খুব বেশি উদার নই। এটা আত্মবিশ্লেষণের ব্যাপার। তখন তার বয়স প্রায় 40-এর কোঠায়। সে মান সম্মানের সঙ্গেই। এ ধরনের স্ত্রীলোকের এ কাজ করাই উচিত নয়।
অবোধ বালকের সঙ্গে। কে জানে আগ্রহটা কার বেশি ছিল, ছেলেটির না স্ত্রীলোকটির, সঠিক বলা মুশকিল। ও তো স্কুলে পড়া ছেলে, ও কেন জোর করবে? ও তো সংসারী, স্বামী, এক ছেলে দুই মেয়ে, তিনটে সন্তানের মা। ছেলেটি তার ছেলের সমান। ডাক্তার, আপনি কি বলেন? জানি না, কিন্তু অভিজ্ঞতা থেকে বলতে পারি। দেখে মনে হয় এসব ব্যাপারে আপনার খুব অভিজ্ঞতা আছে। এতে অভিজ্ঞতা দরকার হয় না, শুধু রুগী দেখে আর বইয়েতে লেখা ওষুধের প্রেসক্রিপশন লিখলেই অভিজ্ঞতা সঞ্চয় করা যায় না। কিন্তু যারা আমাদের উপর বিশ্বাস রেখে আমাদের কাছে আসে, তাদের সম্বন্ধে প্রথমে দেখতে হবে কী পরিস্থিতিতে পড়ে তাদের রোগ হয়েছে। শুধু ওষুধ দিলেই কাজ হয় না। তারা কি খায়, তাদের শারীরিক অবস্থা আর বিশেষ করে মানসিক অবস্থা সব দেখতে হবে, বুঝতে হবে বৈদ্য কথাটার কত গভীর অর্থ। এইভাবে যদি রোগী দেখতে হয় তাহলে আমাদের আর অন্য কিছু করার থাকবে না। হ্যাঁ, কিছুই করতে পারবে না। আমাদের পরামর্শ মতো 3 ভাগ লোকই তো পথ্য পায় না। ওসব কথা থাক, রোগী দেখেই আমার অভিজ্ঞতা। কথাটা শেষ করে রামেশ্বর রাও সমুদ্রের দিকে তাকিয়ে রইলেন। আপনি সমুদ্রের ঢেউ আর ফনা দেখেছেন তো? ওই ঢেউ আর ফেনা যদি রোগ হয় তবে কত ঢেউকে বাধা দেবেন আর জল থেকে কত ফেনা তুলে ফেলবেন। আমায় এক্ষুনি যেতে হবে, আপনি গল্পটা শেষ করবেন কি না? নার্স বলম্মা বলে। তারপর তারপর কনকয়রা যেন কিরকম হয়ে গেল। স্কুলের মাস্টাররা কিছুই বলতো না। কনকয়রা বলে ডাকলে আমাদের হাসি পেত, কৌতূহলও জাগত, কারুর বা করুণাও। কিরকম ছিল রে, কি করে কি করলি, এই ধরনের নানা রকম প্রশ্নে ওকে জর্জরিত করতাম। সে রেগে মেগে বলতো, যাও ভাগো, আর বলবোই বা কি। শারদাম্বার বাড়ি যাবার নামও মুখে আনতো না। বাচ্চারা ওর পেছনে লাগতো, শারদাম্বা শারদাম্বা বলে চিৎকার করত। গায়ের কেউ আর তাকে বাড়িতে ঢুকতে দিত না। কিছুদিন পরে সে বাপ মাকে ফেলে পালালো, আর ফিরে এলো না। না, এত সবের পর শারদাম্বার স্বামী তার সঙ্গে কিরকম ব্যবহার করেছিল সহজেই আমরা আন্দাজ করতে পারি। কর্ণের গায়ে চামড়া খুলে দেবার পর কিংবা দধিচির মেরুদণ্ড দান করার পর কি অবস্থা হয়েছিল জানা নেই, কিন্তু শারদাম্বার স্বামীর দৃঢ় বিশ্বাস ছিল কনকয়রা বাঁচবে না। আর তার স্ত্রী যে কত বড় পতিব্রতা তা সকলের কাছে একটা আদর্শ হয়ে দাঁড়াবে। জানকী যদি আগুনে পুড়ে যেতেন তাহলে শ্রীরামের কি অবস্থা হতো? আগুনের ভেতর থেকে সীতা যদি আতপোড়া অবস্থায় বেরিয়ে আসতেন তাহলে কি হতো? সারা গায়ে ঢিঢি পড়ে গেল। লোকদের কৌতূহলের শেষ নেই। কোনো না কোনো ওসিলায় গায়ের মেয়েরা শারদাম্বার বাড়িতে ধাওয়া করে। এতদিন ওর সম্বন্ধে লোকেদের যে উচ্চ ধারণা ছিল তা আর রইল না, সম্মানও শেষ হয়ে গেল। হঠাৎ একদিন গা ছেড়ে উধাও। লোকে বলা বলি করে শারদাম্বা বন্ধির ছেলেপুলে হবে বলে বোনের গায়েতে বেড়াতে গেছে, কিন্তু সে আর ফিরে এলো না। ওর ছেলে সুব্রমণিয়াম আমার সঙ্গে স্কুলে পড়তো। আমাদের টিটকিরিতে বিরক্ত হয়ে সেও স্কুলে আসা ছেড়ে দিল। গায়ে ঘুরে বেড়ানো কিংবা খেলা করাও তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। শুধু তাই নয়, 2 বছরও গড়ালো না। তার বাবা সস্তায় সব জমিজমা বিক্রি করে দিয়ে ছেলেকে সঙ্গে করে গা ছেড়ে চলে গেল। মেয়ে দুটোর আগেই বিয়ে হয়ে গেছিল। তারা তখন শ্বশুরবাড়ি ছিল না, তা না হলে মেয়ে দুটোরও বিয়ে হতো না। এই পর্যন্ত বলে কামেশ্বর রাও থেমে যান। গল্প এখানে শেষ? নার্স বালাম্মা জিজ্ঞেস করে। হ্যাঁ। তাহলে এরাই সেই লোক? বাইরে যে অভাগী দাঁড়িয়ে আছে ওই হচ্ছে শারদাম্বা। গা ছাড়ার পর ওদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাপ খুব তাড়াতাড়ি মারা যায়। ছেলেটারও বিয়ে হলো না, কেউ দিতে রাজি হয়নি। এতদিন ওর মা কোথায় ছিল? এতে আবার প্রশ্ন করার কি আছে? এসব তো আগে থেকেই ঠিক হয়েছিল। কনকয়রার সঙ্গে ঘর বেঁধেছিল নিশ্চয়ই। বুড়িকে ছেলেটা আর কদিনই বা পুষবে? নিরুপায় হয়ে কারোর বাড়ি ঝিগিরি করেছিল হয়তো। মেডিকেলের ছাত্র চৌধুরী নাগয়া বলল। দেখলেন তো মানব চরিত্র কি বিচিত্র। একটা ছোট ছেলের মোহে পড়ে নিজের সংসারটা ছারখার করে দিল। সবাই তাই বলে এরকম হয় না। সংসারকে উদ্ধার করার জন্য কখনো কখনো এই ধরনের 2-1 মহাত্মার আবির্ভাব ঘটে। ও লজ্জা ঘেন্নাও নেই, ছেলের সঙ্গে আবার দেখা করতে আসে। যাই হোক না কেন, হাজার হোক, মায়ের প্রাণ স্থির থাকতে পারে না। কনকয়রার কি হলো কে জানে। ছেলে চলে গেছে নিশ্চয়ই। জোয়ান ছেলে, এই বুড়ির ভরসায় কদিনই বা থাকবে। কে জানে তার বাপ মাই বা কোথায় আছে। কিছুদিন পরেই মারা যায়। কথাটা শেষ করে কামেশ্বর রাও উঠে পড়েন। আপনি আর কোনোদিন কনকয়রাকে দেখেননি? নার্স বালাম্মা জিজ্ঞেস করে। দেখব না কেন, কনকয়াই তো আমি নিজে। এই বলে ডাক্তার বারান্দায় বাঁক ফিরলেন। কয়েক মুহূর্ত সবাই হতবাক।
পাঁচজনে চট করে উঠে গিয়ে কামেশ্বর রাওকে ঘিরে ধরল। ডাক্তার, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। সবাই ওকে ঘিরে ধরেছে, যেতে দিচ্ছে না। এবার আসল কথাটা বলুন, সত্যিকারের কি হয়েছিল? কি হয়েছিল? কি করে হয়েছিল? কি? আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন কি করে? বুড়ো আঙ্গুলে চোট লেগেছিল, সেটা পেকে সেপটিক হয়ে যায়, আমি জ্বরে পড়ি। ওটা তো তাহলে দোষগুণ নয়? না। ও, আর তারপর কিছু করেনি? জানি না ও কি করেছে, কিন্তু আমার সঙ্গে কিছু করেনি। মেডিকেল কলেজে ভর্তি হবার পর আমার সহপাঠী মেয়েরা আমার নিস্পৃহ ভাব দেখে যতদিন না আমার সঙ্গে মেলামেশা শুরু করে, ততদিন পর্যন্ত মেয়েদের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। এখনও মেয়েদের সঙ্গে মেলামেশা করতে বাধো বাধো ঠেকে। তাহলে বলতে চান ও একেবারে কিছুই জানে না? ও বেচারি সত্যি কিছু জানতো না। আপনার অসুখ তাহলে সারালো কি করে? ওর ওপর এত অন্যায় অবিচার দেখেও আপনি চুপ করেছিলেন? আসলে ব্যাপারটা যে কি আমি কি চাই জানতাম? শুধু এটুকু জানতাম সারা গা আমাদের শত্রু। আমার চিকিৎসার ব্যাপারে মা অবশ্য মাঝে মাঝে বলতো, কিন্তু আমি সব কথা ঠিক বুঝতে পারতাম না। যখন জানলাম শারদাম্বাও শরীরের রক্ত দিয়ে আমায় বাঁচিয়েছে, তখন শ্রদ্ধায় আমার মাথা নুইয়ে আসে। আমি ভাবতাম এইভাবে রক্ত দিতে কোনো স্ত্রীলোকই রাজি হবে না, তাই তিনি আমার পরম আরাধ্য। আজও তিনি আমার কাছে আদর্শ নারী। তার শিষ্টাচার, দয়া, দাক্ষিণ্য, অতিথি সৎকার, নম্রতা ও উদারতা, আদর্শ গৃহিণীর সবকটা গুণই তার ছিল। ভালো হয়ে আমি ওর সঙ্গে দেখা করে বলেছিলাম সারা জীবন ও চরণাশ্রিত হয়ে থাকব, কিন্তু আমাকে দেখে এত ভয় পেয়ে গেলেন যেন ভূত দেখছেন। তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়েছিলেন। মনে বড় আঘাত পেয়েছিলাম। গায়ে আর থাকতে মন চাইল না। আমার পড়াশোনার খরচও সবই বন্ধ করে দেয়। গায়ের লোকেরা আমাকে বাড়িতে ঢুকতে দিত না। মা বাবাও আমাকে ঘৃণা করতে লাগলো। পরে আর আপনি ওর কোনো খোঁজই করেননি? পরের কথা আমি কি করে জানবো? গা ছেড়ে সোজা কাশি যাই, নাম পাল্টিয়ে ধর্মশালায় থেকে পড়াশোনা করি। তারপর এই প্রথম ওকে দেখছি। আপনি ওর সঙ্গে কথা বলেননি? ও আমাকে চিনতে পারেনি। যখন নিজের পরিচয় দিলাম তখন চিৎকার করে পালিয়ে গেল। আপনার উপর ওর এত রাগ কেন? এতে অবাক হবার কি আছে? আমার জন্যই তো সারাটা জীবন নষ্ট হয়ে গেল। আমি ভুল না বকলে এই গন্ডগোল হতো না। আপনি বকবক করছিলেন কেন? তা কি করে বলবো? ওর প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ছিল। ওকে আমি দেবী ভাবতাম। হয়তো ভেবেছিলাম ওর নাম নিলে আমার রোগ ভালো হয়ে যাবে। আপনি এত সব কথা জানলেন কি করে? পরে ওই গায়ে গিয়ে সব খবর নিয়েছিলাম। কথাটা বলেই কামেশ্বর রাও নিজের ওয়ার্ডে চলে গেলেন। বাকি সবাই যে যার নিজের কাজে চলে গেল। পুরো গল্পটাই আমি পর্দার আড়ালে বসে শুনলাম। সমুদ্রের দিকে তাকিয়ে ভাবতে থাকি, এই জীবন আর আমাদের জীবনে এই যে সব অঘটন ঘটে, এর অর্থ কি? ওদের জীবন এমনভাবে নষ্ট হয়ে গেল কেন? এই সতীসাধী, এত পুজো পাঠ, এত দান ধ্যান, এত যে ব্রাহ্মণ ভোজন, এরা তার কি ফল পেল? এক অভাগা ছাত্রকে দয়া দেখাতে গিয়েই তো তার এত বড় সর্বনাশ। ওর জন্য ওর স্বামী পুত্রকে এর ফল ভোগ করতে হলো। এতগুলো বছর ধরে না জানি কত না ঝড় ওর উপর দিয়ে গেছে। না জানি কত দুঃখ কষ্ট ওকে সহ্য করতে হয়েছে। মানুষও কুকুরের মতো। মালিক কুকুরের পেটে লাথি মারলে কেন তাকে লাথি মারলো সে ভাবে না। মালিকের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে লেজ নাড়তে থাকে। এই যে এত দুঃখ কষ্ট, এ কি মানুষের গড়া না ভগবানের দান? সমাজই এর জন্য দায়ী। আজকাল তাই সাহিত্যিকরা সমাজকে নিয়েই পড়ছেন। সমাজ মানেই তো আমরা। আমাদের কি করা উচিত? কি করে সমাজের মধ্যে পরিবর্তন আনা যায়? যারা এদের গায়ে থাকতে দেয়নি তারা আমাদের মতোই তো মানুষ। কিন্তু সেদিন শারদাম্বাকে যে দোষে দোষী করা হয়, তার প্রতিবাদ করে তাকে নিষ্কলঙ্ক প্রমাণ করার জন্যে কেউ কি এগিয়ে এসেছিল? একটা ছোট ছেলের সঙ্গে শারদাম্বার মতো সতীসাধী স্ত্রী যা করেছিল তা জানার পর লোকে যদি ঘৃণা করে তাতেই বা কি বলার আছে? সমাজে যদি এ ধরনের ব্যভিচার চলে তবে শারদাম্বার কাজটা কোনো গর্হিত কাজ নয়। আর এটাকে যদি খুব ভালো কাজ বলে ধরে নেওয়া হয়, তাহলে খারাপ কাজ কোনটা? ভালো মন্দের ভেদাভেদ যদি না থাকে তাহলে সমাজ আর সভ্যতার আধার কি? হ্যাঁ, জীবনটাই এই। একে অদৃষ্ট বলবে না তো কি বলবে? যদি এটাই সত্য হয়
তাহলে ভাগ্য বলে কিছু নেই, ভগবান বলে কিছু নেই, ন্যায় নেই, সত্য নেই। এই সমস্ত সৃষ্টি একটা চেতনাহীন, দৃষ্টিহীন যোগাযোগ মাত্র। সমুদ্রের অসংখ্য জলকণা ওপরে ছড়িয়ে পড়ে, রোদ্দুর লেগে মাঝে মাঝে চিকচিক করে। কিছু মাটিতে পড়ে মিলিয়ে যায়, কিছু বালিতে পড়ে শুকিয়ে যায়, কিছুটা আবার সমুদ্রের মধ্যেই লীন হয়ে যায়। মানুষের জীবনধারাও এই রকম, এর চেয়ে বেশি কিছু নয়। তাই এই জীবনের প্রয়োজনীয়তা সম্বন্ধে ভাবনা চিন্তা অবিবেচকের কাজ। তবে হৃদয় বলে বস্তুটা যার আছে সে একেবারে উদাসীনই বা থাকে কি করে? এতদিন ধরে এই কথাটা চিন্তা করেও কি আসল জিনিসটা মানুষ উপলব্ধি করতে পারল না? লাভই বা কি? উদার দৃষ্টিভঙ্গি যাদের, তারা হয়তো কিছু দূর চিন্তা করে একটা কোনো সিদ্ধান্তে পৌঁছে সন্তুষ্ট হয়। এই চিন্তাধারায় কিছু প্রামাণিক সিদ্ধান্তে পৌঁছলে মানুষ শান্তি পায় না। তা সত্ত্বেও এসব সিদ্ধান্ত সম্বন্ধে একটা সংশয় থেকেই যায়। যারা মনে করে এই সামান্য কথা জানতেই সব জানা শেষ হয়ে গেছে, তারা দুর্বল চেতা ও আলসে। এতে হয়তো কিছুটা সত্য আছে, কিন্তু সব জানা শেষ হয়ে গেছে আর কিছু জানার নেই মনে করাটা আমি আলসেমি ছাড়া আর কিছু ভাবতে পারি না।